চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বিজ্ঞান। হ্যাঁ, বৃত্তি পরীক্ষা 2017 প্রশ্ন সমাধান, অর্থাৎ বৃত্তি পরীক্ষা আসা বিজ্ঞান প্রশ্ন যেটা 2017, আর 50 মার্কে একটি বৃত্তির প্রশ্ন সম্পূর্ণ বিশ্লেষণ সহ সমাধান দেখাবো তোমাদের। আসলে এই প্রশ্ন কেন উত্তর দিয়েছি, আসলে তোমরা বিগত বছরের প্রশ্ন যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে আসলে 2016 থেকে শুরু করে 2025 পর্যন্ত, হ্যাঁ, যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন যদি তোমরা সমাধান করে যাও, তোমাদের সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেতে যাবে। কাজেই তোমরা এই সেট আকারে, যেমন এখন চলছে সেট নম্বর 7, আমি 2025 থেকে অন্যান্য সকল ইয়ারেরই প্রশ্ন দিয়ে দিয়েছি আজকে 2017। তো ভিডিও শুরুতে বলবো এরকম ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাওয়ার জন্য। আর দ্বিতীয়ত, বৃত্তি পরীক্ষায় সেরা ছাত্রদের গল্প, মানে সেরা বলতে যারা কত সবচেয়ে ভালো নম্বর পেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের দেখাবো আমি। তাই যেমন 2025-এ 400 নম্বরের মধ্যে 300 নম্বর যে ফার্স্ট হয়েছে সে 392 সেকেন্ড হয়েছে, এবং 391 যে থার্ড হয়েছে। তদ্রূপ একইভাবে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের 2024-এর যদি দেখি, 400 নম্বরের মধ্যে 397 পেয়ে 3 জনই ফার্স্ট হয়েছে। আসলে তোমাকে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ বৃত্তি ভাব পেতে হয় তাহলে 90 মার্কের উপরেই কিন্তু নম্বর এভারেজে রাখতে হবে। এই এবং যারা দেখো ফার্স্ট হয়েছে তারা কিন্তু 99% নম্বর। যাই হোক, ভিডিওর শুরুতে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত 2017 যে প্রশ্নটি, ফুললি প্রশ্ন। এখানে শূন্যস্থান পূরণ করো 1 নম্বরে, আর 2 নম্বরে হচ্ছে ভুল সংশোধন করো, 3 নম্বরে হচ্ছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, এবং 4 নম্বর হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আমরা 1 নম্বরের প্রশ্ন দেখার আগে সম্পূর্ণ প্রশ্ন কী আছে একটু বড় করে দেখে নিলাম। এরপরে একসাথে সকল প্রশ্নটা দেখেছি, এবার সরাসরি উত্তরে যাব। তাহলে প্রথম সহজ স্তর যেটা শূন্যস্থান পূরণ, তাহলে প্রথমে যেটা আছে যদি আমরা উত্তরগুলি দেখে নেই তাহলে দেখতে পাবো যে এখানে কি আছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, ব্যাঙেদের খাবার হলো ড্যাশ। ব্যাঙের খাবার হলো পোকামাকড়। ব্যাঙ ছোটো ছোটো পোকামাকড় খেয়ে বাঁচে, তারা জিভের সাহায্যে দ্রুত পোকা ধরে খায়। এরপর 2 নম্বর প্রশ্ন, 1-এর খ, বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি, তাকে আমরা পদার্থ বলি। যে উপাদান দিয়ে কোনো বস্তু তৈরি হয় তাকে পদার্থ বলা হয়, যেমন লোহা হলো পদার্থ। এরপরে গিয়ে হলো হাঁসের পায়ের আঙুলগুলো ড্যাশ এবং তরল গ্যাসের নির্দিষ্ট ড্যাশ নেই। যদি বলে হাঁসের পায়ের আঙুলগুলো মানে জোড়া বা ঝিল্লিযুক্ত, হাঁসের পায়ের আঙুলগুলোর মধ্যে ঝিল্লি থাকে যা তাদের পানিতে বা জলে সাঁতার কাটতে সাহায্য করে। এরপরের প্রশ্ন, তরল গ্যাসের নির্দিষ্ট ড্যাশ নেই, আকার নেই। তরল গ্যাসের নিজের নির্দিষ্ট আকার ধরে রাখতে পারে না, তারা পাত্রের আকার নেয়। এরপরের প্রশ্ন হচ্ছে, বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম নাইট্রোজেন। অর্থাৎ বাতাসে প্রায় 78% নাইট্রোজেন থাকে, যা সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত গ্যাস। এরপরে বাতাস ড্যাশ মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছায়। শ্বাসনালীর মধ্যে আমরা যে বাতাস গ্রহণ করি তা নাক ও শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে পৌঁছায়। এরপরের প্রশ্ন হচ্ছে, যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। কোনো কাজ সম্পন্ন করতে শক্তি দরকার হয়, এটাই বিজ্ঞানের মৌলিক ধারণা। পলিমাটি চাষের পক্ষে ড্যাশ। পলিমাটি চাষের পক্ষে ভালো, পলিমাটি খুব উর্বর, এতে গাছ ভালোভাবে জন্মায়, তাই চাষের জন্য উপযোগী। এরপরে ঝ নম্বরের প্রশ্ন, ঝ নম্বরে কী বলেছে, পলিমাটি চাষের পক্ষে এত বলে দিলাম। ছাঁকনি আর চালনির কাজ ড্যাশ। তা আমরা ড্যাশ খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই, খাদ্য থেকে আমরা শক্তি পাই যা শরীরের কাজ করার জন্য দরকার হয়। ইউ নম্বর, ছাঁকনি আর চালনির কাজ একই। ছাঁকনি এবং চালনি দুটো বড় ছোট কণাকে আলাদা করার কাজে ব্যবহৃত হয়। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের হচ্ছে 2 নম্বর, যে প্রশ্নগুলি ভুল সংশোধন করো। তাহলে প্রথম যে প্রশ্ন আছে, সব কাজ একই পরিমাণ শক্তির প্রয়োজন হয়, এটা সংশোধন করে সব কাজ বিভিন্ন পরিমাণ শক্তির প্রয়োজন হয়। হ্যাঁ, তাহলে এখানে সব কাজ একরকম নয়, যেমন হাঁটা, দৌড়ানো, ভারী জিনিস তোলা, এই কাজগুলির জন্য শক্তির পরিমাণ আলাদা লাগে। ভারী কাজ করতে বেশি শক্তি লাগে আর হালকা কাজ কম শক্তি লাগে, তাই সব কাজ সমান শক্তি লাগে না। তারপর শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয়। হ্যাঁ, তাইলে এখানে শাকসবজি পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয়, এটা উত্তর হবে শাকসবজি পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো। কারণ শাকসবজি পাকা পেঁপেতে ভিটামিন এ থাকে, যা চোখের জন্য খুব উপকারী। এটি দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের রোগ প্রতিরোধে সাহায্য করে, তাই এগুলি খাওয়া চোখের জন্য ভালো। এরপরের প্রশ্ন হচ্ছে কি, উদ্ভিদ না, তোমার আমাদের মুখে 32 রকমের দাঁত থাকে। আমাদের
মুখে আমাদের মুখে 32টি দাঁত থাকে। মানুষের দাঁত বিভিন্ন ধরনের, কর্তন দাঁত, ক্যানাইন, প্রেমাইলার, মোলার হলেও মোট দাঁতের সংখ্যা 32টি, তাই 32 রকম বলা ভুল, সঠিক উত্তর হলো 32টি দাঁত। এরপরে যদি আমরা পরে বলি, পরেরটা হচ্ছে কি সেকেন্ড ওজন পরিমাপের একক। এটা যদি বলি এটা কি হচ্ছে সেকেন্ড সময় পরিমাপের একক, ওজন না, অথবা কিলোগ্রাম ওজন ভর পরিমাপের একক। সেকেন্ড দিয়ে সময় মাপা হয়, যেমন 1 সেকেন্ড, 10 সেকেন্ড। ওজন বা ভর মাপার জন্য কিলোগ্রাম, গ্রাম ইত্যাদি একক ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি যে বর্ষাকালে ঘাসে শিশির জমে। আমরা যদি বলি না বর্ষাকালে না, শীতকালে ঘাসে শিশির জমে। শীতকালে রাতে তাপমাত্রা কমে যায়, ফলে বাতাসে জলীয়বাষ্প ঠান্ডা হয়ে ঘাসের উপর জলকণায় পরিণত হয়, এটাই শিশির। বর্ষাকালে বাতাস আর্দ্রতা বেশি থাকলে শিশির জমা সাধারণত শীতকালে বেশি দেখা যায়। এরপরের প্রশ্ন 3 ক, উদ্ভিদ কীভাবে খাবার তৈরি করে? খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে এবং সেই গ্যাস আমাদের কী কাজে লাগে? এটা কিন্তু তোমার 5 নম্বরের প্রশ্ন। উদ্ভিদ নিজের খাদ্য নিজেরাই তৈরি করে, এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। উদ্ভিদ শিকড়ের মাধ্যমে মাটি থেকে জল গ্রহণ করে এবং পাতার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সূর্যের আলো, পাতা, সবুজ রং, ক্লোরোফিল এর সাহায্যে খাদ্য তৈরি হয়। এই সময় উদ্ভিদ অক্সিজেন গ্যাস বাতাসে ছেড়ে দেয়। এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এরপরের 3 নম্বরের 2, সুষম আহার কাকে বলে? এটাও 5 নম্বরের প্রশ্ন। তো সুষম আহার কি? যে খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে তাকে সুষম আহার বলে। এই পুষ্টি উপাদানগুলোর মধ্যে রয়েছে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও জল। সুষম আহার শরীরকে সুস্থ রাখে, শক্তি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপরের প্রশ্ন হচ্ছে কি খাবার হজম কীভাবে হয়? খাবার হজম প্রক্রিয়া মুখ থেকে শুরু হয়। মুখে লালা রস খাবারকে নরম করে এবং হজম শুরু করে। এরপর খাবার খাদ্যনালীর মাধ্যমে পাকস্থলীতে যায়, সেখানে আরও হজম হয়। পরে খাবার অন্ত্রে প্রবেশ করে, সেখানে সম্পূর্ণ হজম হয় এবং পুষ্টি রক্তে শোষিত অবশিষ্ট অংশ মল হিসাবে শরীর থেকে বেরিয়ে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে গ্যাসের ওজন আছে কীভাবে বুঝবে? গ্যাসেরও ওজন আছে, যদি আমরা তা সরাসরি অনুভব করতে পারি না। যেমন একটি খালি গ্যাস সিলিন্ডার ও একটি ভর্তি সিলিন্ডার তুলনা করলে দেখা যায় ভর্তি সিলিন্ডারটি বেশি ভারী। এছাড়া একটি বেলুন বাতাসে ভরলে সেটি ফোলা এবং কিছুটা ভারী হয়। এই উদাহরণ থেকে বোঝা যায় যে গ্যাসের ওজন আছে। এরপরের প্রশ্ন হচ্ছে জল কি অবস্থায় থাকে, সেগুলি কি এবং জলের অবস্থার পরিবর্তন বলতে কী বুঝো? আমরা যদি বলি জল 3টি অবস্থায় থাকে: কঠিন মানে বরফ, জল তরল মানে জল, আর গ্যাসীয় মানে জলীয় বাষ্প। তাহলে জলের অবস্থার পরিবর্তন বলতে বোঝায় এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হওয়া। যেমন বরফ গলে জল হয়, জল ফুটে বাষ্প হয়, আবার বাষ্প ঠান্ডা হয়, আবার জল হয়। এরপরের প্রশ্ন হচ্ছে বাঘ বিলুপ্ত হবে কেন এবং মেঘ কীভাবে তৈরি হয়? আগে শুনি বাঘ বিলুপ্ত হবে কেন। বাঘ বিলুপ্ত হওয়ার প্রধান কারণ হলো মানুষের কার্যকলাপ। চোরা শিকারীরা বাঘ শিকার করে তার চামড়া ও অঙ্গ বিক্রি করে। এছাড়া বনভূমি নষ্ট হওয়ার ফলে বাঘের বাসস্থান কমে যাচ্ছে। খাবারের অভাব ও নিরাপদ পরিবেশ না থাকায় বাঘের সংখ্যা কমে যাচ্ছে এবং তারা বিলুপ্তির দিকে এগোচ্ছে। এরপরের প্রশ্ন হচ্ছে কীভাবে মেঘ তৈরি হয়? সূর্যের তাপে নদী, পুকুর, সমুদ্র ইত্যাদি জল বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায়। উপরে ঠান্ডা স্তরে পৌঁছে এই জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়। জলকণায় একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়ায়, এগুলিকে মেঘ বলে। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। কেন্নকে ছুলে তো গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকি গুটায় না কেন? কেন্ন শরীরে মেরুদণ্ড থাকে না, তাই তার দেহ নরম ও নমনীয়। বিপদের সময় নিজেকে রক্ষা করার জন্য সে সহজেই শরীর গোল করে গুটিয়ে নিতে পারে। অন্যদিকে টিকটিকি শরীরে মেরুদণ্ড থাকে, ফলে তার দেহ শক্ত ও নির্দিষ্ট আকারের হয়, তাই টিকটিকি গেন্নার মতো গুটিয়ে যেতে পারে না। এভাবে দেহের গঠনগত পার্থক্যের জন্য আচরণে পার্থক্য দেখা যায়। এরপরের প্রশ্ন, দাঁত ভালো রাখার জন্য কী দরকার? আমরা যদি বলি দাঁত ভালো রাখার জন্য দাঁত ভালো রাখতে নিয়মিত পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিনত 2 বার দাঁত মাজা উচিত, সকালে ও রাতে। খাবার খাওয়ার পর মুখ ভালো করে কুলি করে উচিত। বেশি মিষ্টি খাবার কম খাওয়া উচিত, কারণ এতে দাঁত ক্ষয় হয়। পরিষ্কার টুথব্রাশ ব্যবহার করা এবং সময়মতো পরিবর্তন করা দরকার। নিয়মিত দাঁতের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তারপরে এই নিয়মগুলি মেনে চলে দাঁত সুস্থ মজবুত থাকে। পরের প্রশ্ন হচ্ছে শীতকাল ভেজা জামাকাপড় তাড়াতাড়ি শুকায়, কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন? তাহলে আমরা যদি উত্তরটা দিই, জামাকাপড় শুকানোর জন্য বাষ্পীভবন এভাপোরেশন যেটা প্রক্রিয়া কাজ করে। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, বাতাস তুলনামূলকভাবে শুষ্ক হয়, ফলে কাপড়ের জল দ্রুত বাষ্প হয়ে উড়ে যায় এবং কাপড় তাড়াতাড়ি শুকায়। কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই নতুন জল সহজে বাষ্পীভূত হতে পারে না, ফলে কাপড় শুকাতে বেশি সময় লাগে। এরপরের প্রশ্ন, উঁচু পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন? উঁচু পাহাড় উঠলে বায়ুর চাপ কমে যায় এবং বাতাসে পাতলা হয়ে যায়, ফলে সেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে। আমাদের শরীরে শ্বাস প্রশ্বাসের জন্য পর্যাপ্ত অক্সিজেন দরকার, কিন্তু পাহাড়ের উপরে কম অক্সিজেন পাওয়া যায়, তাই শরীর পর্যাপ্ত
পর্যাপ্ত অক্সিজেন পায় না। এই কারণে শ্বাস নিতে কষ্ট হয় এবং অনেক সময় হাঁপ ধরে যায়। তো এই ছিল তোমার এই যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, ভুল প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। হ্যাঁ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।